জুলাই অভ্যুত্থানের লক্ষ্য নিয়ে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে প্রধান উপদেষ্টা নির্দেশ, জানালেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ চলছে। বিচারে ধীর গতিতে শহীদ পরিবারগুলোর ক্ষোভ, মামলায় সহায়তার জন্য 7 দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস আইন উপদেষ্টার। আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই, জানালেন সিইসি। গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র আরও বাড়বে, শঙ্কা বিএনপির নেতাদের। সবাইকে নিয়ে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে জানিয়ে অন্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। তেজগাঁও নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগ ও 31টি জেলার কর্মকর্তাদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হইলো, এই অভ্যুত্থানটা কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, যার যার মতো করে। এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা, এটার পেছনে যে শক্তি, এটার পেছনে যে চিন্তা, এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল, সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি, যাতে করে মানুষ বুঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে উদ্যোগের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেন। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। তুলে ধরেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথাও। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা আনার কথাও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদদের বিচার কাজ ধীরগতির জন্য ক্ষোভ ঝাড়লেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, মামলা না দিতে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল মামলায় সহায়তার জন্য 7 দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস দেন। জানান, শহীদ পরিবারের নিরাপত্তার বিষয়টিও সরকার বিবেচনা করবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে ঢাকা বিভাগের 77 জন শহীদের পরিবার ও স্বজনরা এতে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের 5 জন উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত হন। হতাশা ক্ষোভের পাশাপাশি আশার আলো দেখা গেল বক্তব্যে। হত্যাকাণ্ডে সরাসরি পুলিশের জড়িত থাকার পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ তাদের। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন।
আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে পড়ে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। এই একটা জায়গায় যদি আমরা সফল না হই, দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই, বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিন কেউ উপেক্ষা করতে পারবো না। উপদেষ্টারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার সরকারের প্রধান কাজ। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তারা। মামলা নিয়ে ব্যবসা করছে কোনো স্বার্থান্বেষী মহল, ভুল মামলা দিচ্ছে, প্রকৃত অভিযুক্তদের পাশাপাশি অনেক লোককে আসামি করে মামলাকে হালকা করার চেষ্টা করছে। এটা আমরা কিভাবে সলভ করব? আমি আজকে এসে আবার রিয়েলাইজেশন হলো, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে লিগ্যাল এইড সেল আছে, সেই সেলের কাছে বলে দিব, তোমাদের যে মামলাগুলো আছে, শহীদ পরিবারের যে মামলাগুলো আছে, তাদের মামলাগুলোর ব্যাপারে আইনগত সহায়তা দেওয়ার জন্য আলাদা একটা সেল করে দিব। তোমাদের নিরাপত্তার কথা বলেছ, আমাদের আইসিটি অ্যাক্টে উইটনেস প্রোটেকশনের বিধান আছে, কিন্তু অন্যান্য মামলার ক্ষেত্রে উইটনেস প্রোটেকশনের বিধান নাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হলে বলবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, প্রবাসী মন্ত্রণালয় নিয়োগে শহীদ পরিবারের যোগ্য ও দক্ষদের নিয়োগের অগ্রাধিকার দেয়া হবে। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন উপদেষ্টারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামীতে 1991, 96 ও 2001 সালের মতো নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেছেন, সরকার ও আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক আলোচনায় সিসি এসব কথা বলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে সভায় AMM নাসির উদ্দিন বলেন, এখন পরিস্থিতি পাল্টে গেছে। নির্বাচন কমিশন স্বাধীন, বহির্শক্তির চাপ নেই, যেটা আগের কমিশনের উপর ছিল। সিসি বলেন, এখানে বহু জাল ও বিদেশি ভোটার আছে। নাগরিকরা ভোটের প্রতি আস্থা হারিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কারচুপি, জালিয়াতি নির্বাচন করায় আগের কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা নেই জানিয়ে সিসি বলেন, সংস্কার কমিশন কি সুপারিশ দেয় তা দেখার অপেক্ষায় তিনি। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি একদম গোড়া থেকে বলে আসছি এটা, এবং এটাও শোনা যাচ্ছে যে কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেইভাবেই ব্যবস্থা নেব। সব রাজনৈতিক দল নিয়ে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। খুনি হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতা শীর্ষক নাগরিক সমাবেশে তারা একথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র আরও বাড়বে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বলেন, আধিপত্যবাদের পক্ষে শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। দেশের মানুষের ভাগ্য নিজেদেরকে নির্ধারণ করতে হবে। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। এর থেকে বাঁচতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি নেই, তবে বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে বলে তিনি মন্তব্য করেন। শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের দাবি জানান শামসুজ্জামান দুদু। ঘৃণা শতম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি যুক্ত করে জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুতা নিক্ষেপে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন পথচারীদের অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের প্রিরারে শেখ হাসিনার যে গ্রাফিতি ছিল, শনিবার মাঝরাতে তা মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদে এই কর্মসূচি।
শিক্ষার্থীরা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে তরুণ প্রজন্ম আবারও জুলাই স্পিরিটের জানান দিয়েছে। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা মাঠে থাকবে। প্রতি বছর 5 আগস্ট ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করা হবে জানিয়ে যতবার এটি মুছে ফেলার চেষ্টা করা হবে ততবারই এই কর্মসূচি চলবে বলে ঘোষণা শিক্ষার্থীদের। জুলাই যে স্পিরিটটা সেটা মুছে ফেলানোর কোনো একটা পায়তারা, কিন্তু ছাত্র জনতা সেটা মানবে না, যার কারণে আবার অবরোধ বা আবার যত তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে তার পরিপ্রেক্ষিতে আবার এটা নতুন করে করানো হয়েছে বিধায় আমাদের যে পুরনো যে স্পিরিটটা এটা আবার জেগে উঠেছে এবং আবার আমরা তাদের জানাতে চাই যে আমরা দমে যাইনি। আমরা বলতেছি যে স্বৈরাচারের দুই গালে জুতা মারো তালে তালে। অতীতেও যা হয়েছে এই 2024-এও হয়েছে এবং আগামী বাংলাদেশেও যেই ব্যক্তি, যেই দল, যেই সরকার স্বৈরাচার হবে তাদের গালে এইরকম ভাবে জুতা নিক্ষেপ করা হবে। যে কিছুদিন আগে শেখ হাসিনা ভারতে পালায় গেছে, পালানোর জন্য এরপরে আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্রের মূল কারণেই ছাত্ররা আবার করে জেগে উঠেছে। গণহত্যা সে চালিয়ে গেছে আমাদের দেশের ছাত্র জনতার উপরে। তার যে একটা এই জনতার যে আক্রোশের একটা প্রতীক ছিল এখানে, সেই প্রতীকটা গতকাল আগের দিন রাতে যে মুছে ফেলার চেষ্টা করা হয় সেটার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। বিদায় 2024 নানা ঘটন অঘটনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের কিছু উক্তি বা বক্তব্যের কারণেও আলোচিত। শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে পালানোর প্রেক্ষাপটেও ছিল নানা উক্তির জের। শেষটা ছিল রাজাকারের নাতিপুতি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এ ধরনের মন্তব্য স্লোগান। বছরের শুরুতে রাজনীতির ময়দানে আলোচিত ছিল আমি ডামি নির্বাচন উক্তি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বছরের শুরুটা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলে। আর বিরোধী দল ছাড়া এই নির্বাচন ঘিরে আলোচিত রাজনৈতিক উক্তি আমি আর ডামি নির্বাচন। নেত্রী বলেছেন যাদেরকে নমিনেশন দেওয়া হবে এর মধ্যে আবার আরেকজন ডামি ক্যান্ডিডেট রাখার কথা বলছেন। আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল। এই ডামি নির্বাচনের ফলাফল নিয়েও বেশ আলোচিত হয় 28 নাকি 40% ভোট। বিদায় বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের ইতিহাসের আলোচিত ঘটনার জন্ম দেয় কোটা সংস্কার আন্দোলনের জেরে। জুলাই মাসে উত্তপ্ত পরিস্থিতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয় রাজাকার ইস্যুতে। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই রাজাকার উক্তিটি আঘাত করে আন্দোলনরত শিক্ষার্থীদের মনে। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। এদিকে দলীয় ব্যানারের বাইরে আন্দোলনে অংশ নেওয়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18 জুলাইয়ের বক্তব্যটি সংগ্রামের উত্তাল ঢেউয়ে যুক্ত করে বৃহৎ রাজনৈতিক দলের সার্বিক সম্পৃক্ততার শক্তি। এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। এই মুহূর্তে দফা 1 দাবি 1 খুনি হাসিনার পদত্যাগ। জুলাইয়ের শেষার্ধে শুরুতে আলোচনা, এরপর সমালোচনার ধারাবাহিকতায় বিতর্কের ঊর্ধ্বে উঠে হাস্যকর উক্তিতে রূপ নেয় তখনকার আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ইন্টারনেট বন্ধ চালু তথ্য। গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি। শিক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। নাটক কম করো প্রিয়। জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনার রাজাকার শব্দের বিতর্ক রীতিমতো শাখের করাত হিসেবে আবির্ভূত হয় তখনকার প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতে। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল।
আমি তো তাদের রাজাকার বলিনি। কোথাও যাবে না, শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। এর পরের উদ্যোগও বুমেরাং হয় শেখ হাসিনা সরকারের ক্ষমতার মসনদের জন্য। আন্দোলনরত ছাত্র জনতাকে গণভবনে আলোচনার আহ্বান জানিয়েও পতনের ঘণ্টার শব্দ থামাতে পারেননি শেখ হাসিনা। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। হাসিনা সরকারের পতন ঘণ্টা আরও জোরে সোরে বাজতে থাকে প্রিয় শহীদ মিনারে ছাত্র নাগরিকদের জমায়েতে এক দফা ঘোষণার মধ্য দিয়ে। ভবনের দরজা খোলা রাখতে হবে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আমরা আপনাকে উৎখাত করার জন্য আসবো। ইতিহাস সৃষ্টি করা 5 আগস্টের স্মরণীয় হয়ে আছে কিছু স্লোগান ও বক্তব্য। এর মধ্যে দুপুরে সেনাপ্রধান প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। প্রিয় দেশবাসী, এমন বাস্তবতায় দেশের রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতির বাইরে উদারনীতির দৃষ্টান্ত স্থাপন করা বাক্যটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। আর আলোচিত ও নানা ঐতিহাসিক ঘটনার জন্ম দেয়া বিদায়ী বছর 2024-এর শেষে ব্যাপক আলোচিত সংস্কার নাকি নির্বাচন, কোনটা আগে? অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটি খুবই প্রচলিত একটি উক্তি। আবার এই কথার কারণেই রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণও যে হতে পারে তা 2024 বড় উদাহরণ হয়ে থাকবে, এমন কথাও রয়েছে চলমান। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো। আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসেন নাই, কোথায় আছেন ভাই? যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। আরে তোরা তো পালাই আছিস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আসামির সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই অভ্যুত্থানের লক্ষ্য নিয়ে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে প্রধান উপদেষ্টার নির্দেশ, জানালেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ চলছে। বিচারে ধীর গতিতে শহীদ পরিবারগুলোর ক্ষোভ মামলায় সহায়তার জন্য 7 দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস আইন উপদেষ্টার। আদালত বা সরকার নিষিদ্ধ না করলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই, জানালেন সিসি। গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র আরো বাড়বে, শঙ্কা বিএনপি নেতাদের, সবাইকে নিয়ে বসে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।